এদিকে সিহানদের বড় হলরুমটায় আসর বসিয়েছে সবাই। নিচে ফ্লোরে পরিষ্কার কার্পেট বিছিয়ে সেখানে আসন গেড়ে বসেছে সবাই। ছেলেরা এক পাশে, মেয়েরাও পাশে, মুখোমুখি বসেছে ওরা। এখন অপেক্ষা কেবল বর বউয়ের জন্য আবার সামনে ছোট্ট করে আর একটা কার্পেট বিছানো হয়েছে। বর বউ একসাথে বসবে সেখানে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেখানে হাজির হলো নববধূ ও নববর। তারা নিজেদের আসন গ্রহণ করতেই শুরু হলো এতক্ষণের প্রতীক্ষিত অনুষ্ঠান। রোশনি আর তাজরিন পাশাপাশি বসেছে। তাদের পাশে মলিন মুখে বসে আছে নোহা। সে দুপুরে মা বাবার সাথে এসেছে। বিয়ে খেয়ে মিসেস দিয়া এবং মিস্টার জসিম চলে যান নোহাকে রেখে। যদিও নোহা থাকতে চায়নি, রোশনির অনুরোধেই থাকতে হলো তাকে। ঠিক হলো সে জিদান এবং রোশনির সাথেই ঢাকায় ফিরবে। তাজরিনের চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। সে কি করেছে আজ বুঝতে পারল না। এত দ্রুত ঘুম পাওয়ার কথাও না। তেমন পরিশ্রমের কাজও সে করেনি। নিজের দিকে খেয়াল হতেই দেখল সকালবেলা যে শাড়ি জড়িয়েছিল গায়ে সেটা এখনও আছে। জুয়েলারি যা পরেছিল সেসব সে খুলে রেখে দিয়েছে। সে আবার হাই তুলল। রোশনি তার দিকে তাকে নিজের নাকের কাছে চলে আসার চশমাটা ঠিক করে তাজরিনকে আঙুল দিয়ে খোঁচা দিয়ে ফিসফিস করে বলল, এই ঘুমাবি না একদম। তুই তো এত তাড়াতাড়ি ঘুমাস না, আজও ঘুমাবি না। আমার গুমরমুখ বর আজ গান গাইবে, শুনবি কেমন গায়। আমিও অধীর আগ্রহে অপেক্ষায় আছি ওনার গান শোনার। তাজরিন বিরক্ত দৃষ্টিতে তাকালো রোশনির পানে। তিতি বিরক্ত হয়ে ঝাঁঝালো স্বরে বলল, তোদের দেখে একদম মনে হয় না এটা অ্যারেঞ্জ ম্যারেজ। অন্তত তোকে তো দেখে মনেই হয় না। তোকে দেখলে আমার মনে হয় তোরা 1000 বছরের পুরনো প্রেমিক প্রেমিকা। যদিও তোর বরটা অ্যারেঞ্জ ম্যারেজের মান রেখেছে, তাকে দেখলে মনে হয় এটা সত্যি অ্যারেঞ্জ ম্যারেজ। রোশনি বিস্মিত হয়ে বলল, এই 1000 বছর কি মানুষ বেঁচে থাকে? তুই আমাদের বুড়ো বুড়ি বানিয়ে দিচ্ছিস। তোর কপালে কিন্তু বুড়া জামাই জুটবে তাজ। তাজরিন হাই তুলে বলল, জুটেছে একটা আধা পাগল। রোশনি সন্দিহান কণ্ঠে বলল, কি বললি? বললাম আমি কি আনভির কাছে গিয়ে এখন স্কচ টেপ চাইব তোর মুখ বন্ধ করানোর জন্য? আন। তাকে থামিয়ে দিয়ে তাজরিন মনে করিয়ে দিল, বিচার দিতে পারবি না। আনভি আজ নতুন বউ বেশে আমাদের সম্মুখে বসে আছে। আজ সবার মাঝে মাঝে ও এবং ওর বর। সো তুই বিচার দিতে পারবি না। রোশনি মুখ ফুলিয়ে বলল, তোরা একটাও ভালো না। তুই আর উনি একরকম খাটাস তোরা। তাজরিন ভুরু কুঁচকে বলল, উনিকে? আরে উনি মানে উনি। তা ওই উনিটাকে সেটাই তো জিজ্ঞেস করছি। নোহার ভাই। নোহার ভাই তোর কি হয়? জামাই। তো জামাই বলতে সমস্যা কি? তাজের বাচ্চা। তাদের কথার মধ্যেই চলে এলো সিহানের ফ্রেন্ডদের গান গাওয়ার পালা। ওদেরকে গিটার হাতে নিতে দেখে নড়ে চড়ে বসলো রোশনি। তাজরিনও চুপ করে গেল। মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে গিটারের স্ট্রিংয়ে হাত নাড়ছে জিদান। জিদানকে এত সুন্দর করে গিটার বাজাতে দেখে অবাক হয়ে তাকে রইল রোশনি। জিদানের এই গুণটার কথা তার জানা ছিল না। ট্যুরে যখন গিয়েছিল তখন শুধু শুনেছিল জিদান অনেক ভালো গান করে, তবে কখনো জিদানের মুখে গান শোনার সৌভাগ্য তার হয়নি। জিদানই প্রথম গাওয়া শুরু করলো। বলে একটু থামলো জিদান। গিটারে পুনরায় সুর তুলতে পাশ থেকে সাজান গাইল। সাজানের পরপরই নোহার দিকে এক পলক তাকিয়ে আহিল গাইল। সাজান আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজল এবং পেয়েও গেল। কাঙ্ক্ষিত মুখশ্রীর পানে দৃষ্টি নিবদ্ধ রেখে গাইল। সাজানের চোখে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে পড়ল তাজরিন। তবু দৃষ্টি স্থির রেখে সে রাগত চাহনি দেওয়ার চেষ্টা করল। কে জানে সেই চেষ্টায় কতটুকু সফল হতে পারল সে। এবার সিহান আনভিসার হাত ধরে তার দিকে স্থির দৃষ্টি রেখে গাইল। জিদান গিটার থেকে দৃষ্টি সরিয়ে সে দৃষ্টি নিবদ্ধ করল তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকা ভিতুরানির দিকে। মুখে শুষ্ক হাসি ফুটিয়ে সে গাইল। সাজান তাজরিনের অগ্নিদৃষ্টিকে পাত্তা না দিয়ে এক চোখ টিপ দিয়ে গাইল,
সিহান পুনরায় গাইল। আহিল নোহার সলসল আখিদয়ে দৃষ্টি নিবদ্ধ করে গাইল। সিহান তাকালো নিজের বিবিজনের পানে। আনভিশা লজ্জায় মুখ নিচু করে রেখেছে, গাল দুটোয় সে আছে লালাফা। সিহান হালকা হেসে হাত বাড়িয়ে আনভিশার ঘোমটাটা খানিকটা পিছনে ঠেলে দিতে দিতে গাইল। আনভিশার মনে হচ্ছে এবার সে লজ্জার সাগরে হাবুডুবু খাবে। সে তার লাজুক চোখ জোড়া অন্যদিকে ঘোরাতেই দেখল তাজরিন তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ওদিকে পাশে রাখা ফ্যানের বাতাস সরাসরি তাজরিনের দিকে যাচ্ছে বিধায় তার শাড়ির আঁচল উঠছে বাতাসের তালে তালে। অথচ মেয়েটার সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো আনভিশাকে নিজের হাসি দিয়েই লজ্জার সাগরে ডুবিয়ে মারার প্ল্যান করেছে। আনভিশা চোখ দিয়ে শাসালো তাজরিনকে, তবে কাজের কাজ কিছুই হলো না। মেয়েটা তার খিল্লি উড়িয়ে যাচ্ছে দাঁত কেলিয়ে। এদিকে জিদান তার দিকে তাকিয়ে গান গাওয়ার রোশনি বিস্মিত হলো, সাথে একরাশ লজ্জাও তাকে ঘিরে ধরল। সে মাথা নত করে নিজের শাড়ির আঁচলের এক কোণা হাত দিয়ে পেঁচাতে লাগলো। সেদিকে একবার তাকিয়ে জিদানের ঠোঁট আরও খানিকটা প্রসারিত হলো। সে গাইল। সাজান তাজরিনের দিকে তাকিয়ে খানিকটা তীর্যক হেসে গাইল। আহিলও গাইল। আনভিশার লজ্জা দেখে সিহান এবার হেসে দিল। তার বিবিজানটা এত লজ্জাবতী কেন সে ভেবে পায় না। সিহানের হাসিতে আনভিশা নতমস্তক আরও নত করে নিল। ফলে সিহানের পিছনের দিকে ঠেলে দেয়া ঘোমটাটা সামনে এসে আনভিশার মুখশ্রী ঢেকে গেল। সিহান পুনরায় হাত বাড়িয়ে ঘোমটাটা সরিয়ে মাথা খানিকটা ঝুঁকিয়ে নিজের বিবিজনের লজ্জা মিশ্রিত মুখশ্রী পরখ করল। সবার সামনে এমন করায় আনভিশা লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। পরপরই সমস্বরে সবার গলা পেল। একত্রে সবাই জোরে জোরে তাদের উদ্দেশ্যে গাইছে। আনভিশার ইচ্ছে হলো কোথাও লুকিয়ে পড়তে, এত লজ্জা দিচ্ছে কেন সবাই। সে বোধ হয় এবার লজ্জায় মরে যাবে। সবাই একসাথেই গাইল। সবার গান গাওয়া শেষ হলে সমস্বরে হেসে উঠল সবাই। কেবল হাসল না জিদান, আহিল, নোহা। জিদান তার গম্ভীর স্বভাবের বাইরে যেতে পারেনি বলে সবার সাথে তাল মিলিয়ে হাসতে পারেনি। আর বাকি দুজনের হৃদ মাঝারে বিরহের প্রলয়ঙ্কারী ঝড় উঠেছে বিধায় মুখশ্রীতেও তার কিছুটা আভাস দেখা গেল। তাদের আড্ডার আসর শেষ হলো রাত প্রায় 1টার দিকে। ততক্ষণে অনেকেই ঘুমিয়ে গিয়েছে। যারা জেগে থাকতে পারে না তারা নিজ দায়িত্বে চলে গিয়েছে। এখন বাকি গুটি কয়েক মানুষজন। সিহানের কাজিনদের থেকে কয়েকজন মেয়ে কাজিন উঠে আনভিশাকে নিয়ে গিয়ে দিয়ে আসলো সিহানের কক্ষে। তবে সিহানকে যেতে না দিয়ে পথ আটকে দাঁড়ালো টাকার জন্য। সিহান বিনা বাক্যব্যয়ে তাদের চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করে দিল। তা দেখে তারা মুখ টিপে হাসল। এদিকে আনভিশা রুমে প্রবেশ করে অবাক। রুমটা তাজা কাঠ গোলাপ দিয়ে সাজানো। আনভিশা এগিয়ে গিয়ে কাঠ গোলাপগুলো হাত দিয়ে ছুঁয়ে দিল। কাঠ গোলাপের ঘ্রাণে মাতোয়ারা পুরো রুমটা। আনভিশা ভেবে পায় না মানুষটা তাকে আর কতটা বিস্মিত করবে। সে শুধু বলেছিল তার কাঠ গোলাপ পছন্দ। এরপর থেকে মানুষটার সাথে দেখা হলেই কারণে অকারণে মুঠো ভর্তি কাঠ গোলাপ নিয়ে আসতে লাগলো। আর আজ তো পুরো রুমটায় কাঠ গোলাপ দিয়ে সজ্জিত করে ফেলল। আনভিশার ভাবনার মাঝে সিহান রুমে প্রবেশ করলো। দরজাটা আটকে দিয়ে নিজের হাত থেকে ঘড়ি খুলতে খুলতে এগিয়ে এসে আনভিশার উদ্দেশ্যে বলল, আপনি ফ্রেশে আসুন প্লিজ। এই ভারী লেহেঙ্গা পরে আর কতক্ষণ থাকবেন? সিহানের কণ্ঠে সম্ভিত ফিরল আনভিশার। তবে সে কোথাও গেল না, বরং সিহানের দিকে এগিয়ে এসে তার সম্মুখে দাঁড়িয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, ছাদে যাবেন? ঘড়িটা রাখতে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যাচ্ছিল সিহান। তবে আনভিশার প্রশ্নে তার পা দুটো সেখানেই থেমে গেল। পিছন ফিরে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, আনভিশা সিহানের দিকে পুনরায় এগিয়ে গিয়ে তার পুরুষালী হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বলল, চলুন ছাদে যাই। আজ যে পূর্ণিমার চাঁদ উঠেছে, চলুন একটু চন্দ্রবিলাস করে আসি। সিহান বিস্মিত হয়ে তাকালো নিজের হাতের দিকে। পরপরই বিবিজানের আবদার রক্ষার্থে মাথা নেড়ে সায় জানিয়ে বলল, যাব। তবে আপনি কি এভাবেই যাবেন? মানে এই ড্রেসটা চেঞ্জ করে নিলে ভালো হতো না? থাকুক না,
এই বিয়ের লেহেঙ্গা কি আর কখনো পরা হবে? এটা তো পড়ে থাকবে আলমারির এক কোনায়। তার থেকে আজ পড়েছি যেহেতু, যতক্ষণ পড়ে থাকতে পারি পড়ি না। সিহান চিন্তিত স্বরে বলল, সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি লেহেঙ্গাতে পা বেজে পড়ে যান? আনভিশা ঠোঁট প্রসারিত করে বলল, আপনি আছেন তো সামলে নেওয়ার জন্য। তারপর সত্যি সত্যি সিহান ফান তাকে সামলে নিল। সিঁড়ির কাছে যেতেই আনভিশাকে পাজাকোলা করে নিয়ে ছাদে গেল। আর আনভিশা দুহাত দিয়ে অর্ধাঙ্গের গলা আঁকড়ে ধরে লজ্জায় মিশে রইল অর্ধাঙ্গের বুকের সহিত। তারা রুম থেকে বের হওয়ার আগে অবশ্য আশপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছে। সব লাইট নিভিয়ে সবাই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। নিশ্চিত হয়ে তবেই তারা বের হয়েছে ছাদের উদ্দেশ্যে। সিহানদের ডুপ্লেক্স বাড়ির ছাদটায় সিমেন্টের উঁচু ব্রেঞ্চটিতে তারা পাশাপাশি বসল। রাতের শান্ত হাওয়ায় আনভিশার মাথায় দেয়া দোপাট্টার প্রান্ত দুলে উঠছিল। সিহান ধীরে হাত বাড়িয়ে আলতো করে জড়িয়ে নিল অর্ধাঙ্গীর কাঁধ। সে মুখ তুলে তাকাতেই দেখল চাঁদের নরম রূপালী আলো আনভিশার মুখবয়বে লুটোপুটি খাচ্ছে। আনভিশার দৃষ্টি আটকে আছে আকাশের পূর্ণচন্দ্রে। সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে আছে নীলিমায়। আর সিহান তার সমস্ত মনোযোগ নিজস্ব চন্দ্রের পানে। সে তার নিজস্ব চাঁদকে মুগ্ধ চোখে দেখে চলেছে। আকাশের দিকে তাকিয়ে আনভিশা নিজের মাথাটা এলিয়ে দিল অর্ধাঙ্গের কাঁধে। তার কাছে সবটা স্বপ্ন মনে হচ্ছে এসব তার ভ্রম। সে কি কখনো ভেবেছিল হুট করে তার জীবনের মোড় পাল্টে যাবে? যেখানে মাকে নিয়েই ছিল তার পৃথিবী, সেখানে অন্য কেউ তার পৃথিবীতে প্রবেশ করে এতটা কাবু করে ফেলবে তাকে। তার ছোট ছোট ইচ্ছে পছন্দের মূল্য কেউ এতটা গুরুত্বের সহিত দিবে তা কখনোই ভাবেনি আনভিশা। তার কাঁধে থেকে দায়িত্বের ভার নিজের কাঁধে নিয়ে তাকে আগলে রাখছে মানুষটা প্রতিনিয়ত। এই লোকটাকে কি ভালো না বেসে থাকা যায়? স্বীকার করতে কার্পণ্য নেই, সে সিয়ান ফানকে ভালোবেসে ফেলেছে। সে ভালোবাসা এতটাই গভীর যে এখন এই মানুষটাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করা দেয়। আনভিশা সিহানের কাঁধে মাথা রেখে আকাশপানে তাকে মৃদু আওয়াজে ডাকলো, সিহানকে। শুনছেন? সিহান আনমনি উত্তর দিল, ভালোবাসি। সিহান অবাক দৃষ্টিতে তাকালো আনভিশার পানে। তার হৃদস্পন্দনের গতি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। সে পুনরায় জিজ্ঞেস করল, আনভিশা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, ভালোবাসি। সিহান রগর করে জিজ্ঞেস করল, কাকে? আনভিশা সিহানের কাঁধে মুখ লুকিয়ে বলল, আমার জামাইজানকে। সিহান স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ, পরপরই বলল, শুনতে পাইনি, আবার বলুন। আনভিশা এক হাতে সিহানের বুকে কিল বসিয়ে দিয়ে বলল, দূর, বলতে পারবো না আর। সিহান শব্দ করে হেসে দিল। এরপর উঠে দাঁড়িয়ে আনভিশাকে পুনরায় শূন্যে তুলে নিয়ে হাঁটা ধরল রুমের উদ্দেশ্যে। যেতে যেতে আনভিশার কানের কাছে ফিসফিসিয়ে বলল, বিবিজানের জামাই জানো তার বিবিজানকে অনেক বেশি ভালোবাসে। তাও বিবিজানের ভালোবাসির আগে থেকেই, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আনভিশা লজ্জা ভুলে সিহানের মুখের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। এই দৃষ্টির মানে হলো সে জানতে আগ্রহী তার জামাইজান ঠিক কবে থেকে তাকে ভালোবাসে। তবে উত্তরটা আর জানা হলো না। সিহান আর কোনোরূপ উত্তর না দিয়ে চলে এলো রুমে। তারপরে রাতটুকু কাটলো তাদের স্বপ্নের মতো। সিহানের প্রতিটি আচরণে, প্রতিটি স্পর্শে আনভিশে ডুবে গেল লজ্জার বর্ণিলতায়। শুক্রবার সকালে প্রতিটি বাঙালি ঘরেই বোধহয় মহিলারা সকাল থেকে ভালো মন্দ রান্নার তোড়জোড় চালায়। শুক্রবার জুমার দিন থাকায় সেদিন সবার ছুটিও থাকে এবং বেশ ভুরিভোজও হয়ে যায়। জিদানদের বাড়িতেও আজ রান্নার তোড়জোড় চলছে। তবে সেখানে ব্যতিক্রম, শুধু রান্নার তোড়জোড়টা করছে বাড়ির পুরুষরা, অর্থাৎ বাপ বেটা দুজনের দখলে আজ রান্নাঘর এবং বাড়ির মহিলাদের আজ ছুটি। বেশ কিছুদিন আগে রোশনি শাশুড়ির কাছে ইচ্ছে প্রকাশ করেছিল বাড়ির পুরুষদের রান্না খাওয়ার ব্যাপারে, যদিও সে ওটা এমনি মজা করেই বলেছিল। তবে ভাবেনি তার কথাকে তার শাশুড়ি মা এত সিরিয়াসলি নিয়ে নেবে। যদিও মিসেস দিয়া খুব একটা কিছু করেননি, তিনি শুধু স্বামী আর পুত্রের রান্না খাওয়ার ইচ্ছেটা প্রকাশ করেছিলেন। ব্যাস, বাপ বেটা নিজ দায়িত্বে দিনক্ষণ ঠিক করে অবশেষে আজ রান্নাঘরে দখল নিয়ে নিল।
এই রান্নার করার কথাটা অবশ্য বেশ কিছুদিন আগেই ছিল, তবে মধ্যে বিভিন্ন ঝামেলা, ব্যস্ততা আর সিহানের বিয়ে সব মিলিয়ে আর সময় হয়ে ওঠেনি। রোশনি সোফায় বসে টেনশনে ঘামছে। যদিও মিসেস দিয়ে বলেছেন ওরা রান্নাটা ভালোই পারে, তবুও রোশনির তো কখনো জিদানের রান্না করার ভাগ্য হয়নি, তাই সে জানে না কেমন ভালো রান্না করে ওরা। তবে টেনশন সেটা দিও না, তার টেনশন হচ্ছে তার বর আর শ্বশুরটা যদি রান্না করতে গিয়ে হাত পা পুড়িয়ে ফেলে তখন, অথবা হাত কেটেও তো যেতে পারে ভেবেই শুকনো ঢোক গিলল রোশনি। পঞ্চমবারের মতো সে আর চোখে রান্নাঘরের দিকে উকি দিল। তবে এবারেও আশাহত হলো সে। এখান থেকে রান্নাঘরের ভেতরের কিছুই দেখা যাচ্ছে না। এদিকে সে রান্নাঘরের আশেপাশেও যেতে পারছে না। যাওয়ার চেষ্টা করলেই হয় শাশুড়ির কড়া চোখের চাহনি শিকার হচ্ছে, নয়তো জিদানের কাঠখোট্টা স্বরের ধমকের। ওদের নিয়ে ভাবনার মাঝেই এক হাতে চোখের চশমাটা নাক থেকে ঠেলে উপরে তুলল সে। আবার শাড়ির আঁচল টেনে কপালের ঘামটুকু মুছে যেই পুনরায় রান্নাঘরের দিকে উকি দিতে যাবে, অমনি নোহার কথা শুনে থেমে গেল। পাশে বসা নোহা টি টেবিল থেকে পানির বোতলটা নিতে নিতে বলল, আরে ভাবিপো, চিল মোডে থাকো না, ওদের রান্না হেভি টেস্ট হয়। একবার খেলে তোমার ইচ্ছে হবে আব্বু আর ভাইয়াকে এই বাসার পার্মানেন্ট বাবুর্চির চাকরি দিয়ে দিতে। কথাটুকু শেষ হতেই হাতে থাকা বোতলে চুমুক বসিয়ে পানি খেতে লাগলো সে। এদিকে রোশনি ঠোঁট কামড়ে ভাবুক হয়ে বসে রইল। একটু ভেবে সে চিন্তিত স্বরে বলল, যদি হাত কেটে ফেলে? নোহা জবাব দেওয়ার আগে মিসেস দিয়া টিভি থেকে নজর সরিয়ে রোশনির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, ওরে নাদান বাচ্চা না যে ওরা হাত কেটে ফেলবে? তুই চুপচাপ বসতে পারছিস না কেন? শাশুড়ির গম্ভীর স্বরে রোশনি পুনরায় মুখে কুলু পেটে বসে রইল। মিনিট 10 পেরোতেই শাশুড়ির পাশে বসে গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলল, বলছি কি, আমি একটু গিয়ে দেখে আসি না আম্মু ওরা কি করছে। প্রমিস আমি ওদের একদম হেল্প করব না, শুধু যাব, দেখব আর চলে আসব। মিসেস দিয়ে আর চোখে দেখলেন রোশনির অস্থিরতা। বুঝতে পারলেন তিনি তার ছেলের জন্য বেশি চিন্তা করছে মেয়েটা। হয়তো এখনও ঠিকঠাকভাবে বিশ্বাসই করতে পারছে না যে জিদান আসলেই রান্না পারে। অবশেষে তিনি অনুমতি দিলেন দেখে আসার। থমথমে মুখে বললেন, যা, তবে রান্নাতে কোনো রকম সাহায্য যেন না করা হয়। রোশনি খুশি হয়ে চট করে শাশুড়ির গালে ছোট্ট করে একটা চুমু দিয়ে উঠে যেতে যেতে বলল, ধন্যবাদ আম্মু, তুমি অনেক ভালো। মিসেস দিয়ে হেসে দিলেন। মেয়েটাকে ছেলের বউ করে নিয়ে আসার তারপর থেকে তিনি মুগ্ধ হয়েছেন মেয়েটার ব্যবহারে। কি সুন্দর চট করে আপন করে নিতে পারে মেয়েটা। তার ছেলে যেমন খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, এই মেয়েটা ঠিক তার বিপরীত। সারাক্ষণ কথা বলেই যাবে। মেয়েটা একটু চুপ করে থাকলেই বাসাটা খালি খালি লাগে আজকাল। জিদানের বাবার সাথে খুব ভাব হয়ে গিয়েছে মেয়েটার। হয়েছে বললে ভুল হবে, ভাব তো আগে থেকেই ছিল, শুধু উনি জেনেছেন জিদানের বিয়ের পর। মিস্টার জসিম বাসা থেকে কোথাও গেলে আসার সময় নোহা এবং রোশনির জন্য এটা সেটা খাবার নিয়েই আসবে। রোশনি উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, দেখে ভাবির পিছন পিছন নোহাও গেল। তার উদ্দেশ্য অবশ্য ভাইকে একটু জ্বালানো। তারা রান্নাঘরের দরজার নিকট দাঁড়িয়ে ভেতরে সামান্য উকি দিল। প্রথমে উকি দিতেই জিদানকে দেখা গেল সাদা শার্টের হাতা কুনি অবধি গুটিয়ে অত্যন্ত মনোযোগের সহিত চপিং বোর্ডে পেঁয়াজ কাটছে। মিস্টার জসিম ব্লেন্ডারে আদা রসুন ব্লেন্ড করছেন। এবার গুটি গুটি পায়ে ভেতরে গেল ননদ ভাবি। তাদের উপস্থিতি টের পেয়ে জিদান একবার গম্ভীর চোখে তাকালো তাদের দিকে, পর মুহূর্তে নিজ কাজে মনোনিবেশ করল। মিস্টার জসিমের দিকে এগিয়ে গিয়ে রোশনি জিজ্ঞেস করলো, এগুলো দিয়ে কি করবেন আব্বু? প্রশ্নটা শুনে মিস্টার জসিম করলেও উত্তরটা আসলো গম্ভীর মুখ মানবটার কাছ থেকে। জিদান তার কাঠখোট্টা স্বরে জবাব দিল, নিশ্চয়ই আদা রসুন দিয়ে ফেসিয়াল করা হয় না। মিস্টার জসিম ব্লেন্ডারের সুইচ বন্ধ করে ছেলের দিকে রাগত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, প্রশ্নটা কি তোমাকে করেছে বেয়াদব ছেলে? যা বাবা, উপকারীর উপকারের দামই নেই। একটা স্টুপিটওয়ালা প্রশ্নের উত্তর দেয়া থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম আমি। কোথায় আমাকে ধন্যবাদ দিবে তা না, উল্টো ধমক দিচ্ছ। রোশনি অভিমানে ঠোঁট ফুলালো।
তাকে স্টুপিড বলে ঠিক আছে, তাই বলে সবার সামনে এমন করে বলবে? নোহা কোমরে 2 হাত রেখে ভাইয়ের পিছনে দাঁড়িয়ে বলল, রান্না করে উদ্ধার করে ফেলেছেন উনি। শোনো ভাইয়া, তোমার রান্না একদম বাজে হয়, আর ভাবিপুকে স্টুপিড বলার জন্য আরও বাজে হবে। জিদান সরু দৃষ্টি ফেলল নোহার দিকে, এরপর বলল, তুই আজ খাবার পাবি না, আর আমার রান্না যেহেতু এতই বাজে হয়, তো আমি যেদিন রান্না করি সেদিন হাত চেটে পুটে খাস কেন ফাজিল? সে তো আমি দয়ালু বলে, খাবার অপচয় করতে চাই না বলে। আজ খাবারই পাবি না, সুতরাং অপচয় করার সুযোগটাও পাবি না। যেন তোমার রান্না খাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। আমি আব্বুর হাতের করা রান্না খাবার খাবো। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার বাবা শুধু হেল্প করবে, আর পুরো রান্নাটা আপনার গুণধর ভাই করবে। নোহা অবাক হয়ে নাক ফুলে মিস্টার জসিমের দিকে তাকে জিজ্ঞেস করলো, আব্বু তুমি রাঁধবে না? মিস্টার জসিম হাস্যোজ্জ্বল মুখে বললেন, আজ আমি কাটাকুটি করে দিব, তোমার ভাই রাঁধবে। নোহা মুখ ফুলিয়ে বলল, আমি খাবো না আজ। খাবার নিয়ে আমাকে খোঁটা দেওয়া হয়েছে। জিদান সরু চোখে তাকিয়ে ভাবল, সে কখন খোঁটা দিল? এই ভাবিপু, তুমি কি খাবে তোমার হতচ্ছাড়া বরের রান্না? রোশনি নীরব দর্শক হয়ে ভাই বোনের ঝগড়া দেখছিল। হঠাৎ প্রশ্নের তীরে সে তার দিকে বিদ্ধ হতেই সে নড়েচড়ে উঠল। কি বলা উচিত ভেবে পেল না। সে তো আজ মন স্থির করেছে, সবচেয়ে জঘন্যতম খাবারও যদি আজ রান্না করা হয় তাও সে খাবেই। এখন নোহাকে কি বলবে? ভাবুক রোশনিকে দেখে নোহা বলল, বুঝেছি, তুমি কি করবে? খাও খাও, সবাই খাও অখাদ্য, আমি খাবই না আজ। যা ভাগ, তুই নিজেই তো হাব হাতের মতো এসে দাঁড়িয়ে খাই খাই করছিস, আবার ফুটেজ খাচ্ছিস যেন তোকে ধরে রেঁধে কেউ খাওয়াতে চাচ্ছে। নোহা ফুঁসে উঠে বলল, কি আমাকে হাবাতে বললে? এত বড় অপমান! আব্বু, তোমার এই ছেলের বিচার তুমি আজ করবে, না হলে আমি একটা দানাও স্পর্শ করব না। মিস্টার জসিম মেয়েকে দেখে জিদানকে মেয়েকে ধমক দিলেন, তোমার এত বড় সাহস আমার মেয়েকে হাবাতে বলো? বাদর ছেলে, তোমার কান মুলে দিব আমি। রোশনি ফিক করে হেসে দিল। জিদান ঠোঁট চেপে খানিক হাসলো বোধ হয়। নোহা বাবার দিকে ছলছল চোখে তাকে বলল, এটা বিচার? এভাবে বাচ্চাদের মতো কান মোলার হুমকি দিয়ে বিচার করলে? বুঝেছে তো, আমাকে কেউ ভালোবাসে না এই বাড়ির, থাকো তোমরা, আমার লাগবে না বিচার। বলেই গটগট পায়ে রান্নাঘর থেকে চলে গেল নোহা। সেদিকে তাকিয়ে জিদান উচ্চস্বরে বলল, তোকে যেহেতু এই বাড়ির কেউ ভালোবাসে না, খুব শীঘ্রই তাহলে তোকে পরের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। মিস্টার জসিম এবার গম্ভীর গলায় ধমকে বললেন, হচ্ছেটা কি জিদান? মেয়েটাকে শুধু শুধু রাগিয়ে দিলে। এবার আর প্রত্যুত্তর করল না জিদান। ব্যস্ত হাতে গ্যাস অন করে তাতে ফ্রাই প্যান বসিয়ে দিল। রোশনি আশেপাশে তাকে অবাক হলো, কি সুন্দর গুছিয়ে কাজ করছে বাপ বেটা। রান্নাঘর একদম এলোমেলো করেনি, যেন কত বছরের অভিজ্ঞতা তাদের। আর একবার জিদানের দিকে তাকিয়ে সে শ্বশুরের পিছনে গিয়ে দাঁড়িয়ে দোনমনো করে বলল, আমি হেল্প করি আব্বু। এবার উত্তরটা জিদান দিল। কড়াইয়ের ঘি দিতে দিতে বলল, কোনো প্রয়োজন নেই, তুমি এবার যেতে পারো। মিস্টার জসিম ছেলের দিকে গরম চোখে তাকিয়ে পুত্রবধূর উদ্দেশ্যে বলল, তোমার শ্বশুর যথেষ্ট ইয়ং, বুঝেছ? ওসব রান্না তো আমাদের বাপ বেটার হাতের খেল। আজ তোমাদের ছুটি। জিদান ভুরুকুসকে বাবার দিকে তাকে বলল, তোমার বয়স যেন কত হতচ্ছাড়া, তোমাকে কথা বলতে বলেছি আমি? না মানে ইয়ং বলে কি বোঝাতে চাইছে? যাতে তোমাকে আরেকটা বিবাহ করার সুযোগ দেওয়া হয়? আম্মুকে ডাক দিব? মিস্টার জসিম হতভম্ব হয়ে তাকালেন ছেলের দিকে। তিনি এসব কখন বললেন? এই ছেলে ভালো হবার নয়। তিনি ভুলে গিয়েছিলেন এই ছেলে তার সংসারে আগুন লাগাতে চায়। রোশনি ঠোঁট টিপে হেসে একবার মিস্টার জসিমের দিকে তাকালো, আর একবার রান্নায় ব্যস্ত জিদানের দিকে। এরপর চুপচাপ বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বিয়ের পর থেকেই দেখছে এই বাবা ছেলের সম্পর্কটা কেমন বন্ধুর মতো। ভালো বন্ধু মোটেও না, একে অন্যের পিছনে লাগা বন্ধুর মতোই তাদের সম্পর্ক। তার এই পরিবারের প্রতিটা মানুষকে ভীষণ ভালো লাগে। সে নিজেকে ভাগ্যবতী মনে করে এমন পরিবারে কেউ বউ হয়ে আসতে পেরে। শুক্রবার তাজরিনের ছুটির দিন। আনভেশা রোশনি থাকাকালীন সে এই দিনটা তাদের সাথে বাসার কাজ ভাগাভাগি করে কাজ করত। তবে এখন নিজের একার জন্য যেন কোনো কিছুতেই তার তাড়া নেই। একবেলা রান্না করলে 3 বেলা খেতে পারে, আবার রান্না না করলেও চলে, সে দিব্যি না খেয়ে থাকতে পারে। তবে আনভিশা ফোন দিয়ে হুমকি ধামকি দেয় রান্না করার জন্য, খাওয়ার জন্য। রোশনিও ফোন নিয়ে ঘ্যান ঘ্যান করে বিধায় রান্না করতে হয়।
মাঝে মাঝে ওদের ওদের মিথ্যে বলে কল কেটে দেয়, যদিও আনভিসার সামনে তার মিথ্যে ধোপে টেকে না। আজ শুক্রবারের দিন বিধায় বেশ বেলা করে ঘুম থেকে উঠল সে, তবে বিছানা থেকে এখনো ওঠেনি। সে চিন্তা ভাবনা করছে আজ যে সারাদিন শুয়ে থাকবে, একা বাসায় ভালো লাগছে না কিছুই। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। তাজরিন ভুরু কুচকে ফোন হাতে নিয়ে সময় দেখল 10:30 বাজে। এই সময় কে আসতে পারে? রোশনি, আনভি ছাড়া তো আর কারোর আসার কথা না। হুড়মুড় করে উঠে গিয়ে দরজা খুলে দিল তাজরিন। তবে দরজার ওপাশে অপ্রত্যাশিত মুখশ্রী দেখে তার চোখে বিস্ময় খেলে গেল। দরজার ওপাশের ব্যক্তিটা তাকে বিস্মিত হওয়ার সুযোগটুকু না দিয়ে তাকে ঠেলে দরজা থেকে সরিয়ে ভিতরে চলে গেল। এহেন কাণ্ডে অবাকের থেকে বেশি রাগ হলো তাজরিনের। সে এগিয়ে গিয়ে ঝাঁঝালো স্বরে জিজ্ঞেস করলো, আপনার সাহস কী করে হয় এখানে আসার? এলেন তো ঠিক আছে, তবে বাসার ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিল আপনাকে? তাজরিনের সামনে দাঁড়ানো ব্যক্তিটা প্যান্টের পকেটে দুহাত গুজে তার নিকট কিছুটা ঝুঁকে এসে বক্র হেসে বলল, বউয়ের কাছে এলে অনুমতির প্রয়োজন পড়ে না ফায়ারহার্ট। বলি এদিক ওদিক তাকে জিজ্ঞেস করল, তোমার বেডরুম কোনটা? আপনাকে বলবো কেন? আপনি বের হন, এক্ষুনি বের হন বাসা থেকে। সাজান তাজরিনের কথা হেসে উড়িয়ে দিয়ে আবার এদিক ওদিক তাকালো। ঠোঁটের হাসি তার বিস্তৃত হলো। একটা রুমের দিকে তাকে, রুমটা দরজায় হাট করে খোলা। যেহেতু বাকি দুজন নেই, ওদের রুম লক করা, তার মানে খোলা রুমটাই তাজরিনের। সে হেঁটে সোজা সেই রুমে চলে গেল, গিয়ে বিছানায় আরাম করে বসল। তাজরিন পিছন পিছন এসে ক্ষুব্ধ স্বরে বলছে, আপনাকে যেতে বলেছি তো, এত অসভ্য ইতর হলেন কবে থেকে? ফালতু লোক, বের হন আমার রুম থেকে। আস্তে ফায়ারহার্ট, এত জোরে চিৎকার করতে নেই। তাছাড়া আমি থাকতে আসিনি, বরং তোমাকে নিতে এসেছি। আমাকে নিতে এসেছেন মানে? ও মা, ভুলে গেলে? কি কথা হয়েছিল আমাদের? তোমার ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠান করার পরপরই তুমি আমার সাথে আমার বাসায় যাবে, সব ভুলে গেছো? তাজরিন এবার চুপ হয়ে গেল। তার মনে পড়ল বিয়ের দিনের ঘটনা। তার সাজানের সাথে কথা হয়েছিল আনভিসার অনুষ্ঠানের পরপরই সে সাজানের সাথে যাবে। আনভিসার বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে আরও বেশ কিছুদিন আগে। এর মধ্যে একদিনও আর সাজানের সাথে দেখা হয়নি, আর না হয়েছে যোগাযোগ। এভাবে হঠাৎ তাকে নিতে চলে আসবে সাজান, বিষয়টা পুরোটাই অপ্রত্যাশিত ছিল। কী হলো ফায়ারহার্ট, তুমি কি আরও একটা দিন থাকার চিন্তা করছো নাকি? তাজরিনের ভাবনার রীতি ঘটল সেখানেই। সে কেবল গম্ভীর মুখে বলল, আমার কিছু গোছগাছ করা হয়নি। কোনো ব্যাপার না, বিকাল অবধি সময় আছে তোমার হাতে, সব গুছিয়ে নাও। বিকেলে আমরা বেরিয়ে যাব, যা অতি প্রয়োজন তাই নিও, বাকি জিনিস পরে এসে নিও। কিন্তু আনভি, আলোকে তো বলিনি, ফোনে জানিয়ে দেবে। আচ্ছা তুমি গোছাও, আমি একটা ঘুম দেই। বলে বিছানায় হাত পা মেলে শটান হয়ে শুয়ে পড়ল সাজান। তাজরিন আর কিছু বলার মতো পেল না। অগত্যা গম্ভীর মুখে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে লাগলো। সাজান ততক্ষণে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সব গোছানো শেষ করতে করতে বিকাল হয়ে গেল। তাজরিন একবার সাজানের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকালো। এই বজ্জাত বেটা এমন ঘুম দিয়েছে, মনে হচ্ছে কত জন্ম যেন নির্ঘুম ছিল। সে ভাবল এই প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে, কোনো ধরনের পোশাক পরে যাওয়া উচিত। অন্য কোনো মেয়ে হলে নির্দ্বিধায় বেছে নিত বাঙালি বধূদের ঐতিহ্য শাড়িকে। তবে তাজরিনের মধ্যে মোটেও কাউকে ইমপ্রেস করার মতো মনোবাসনা নেই, বরং সে এমন কাজ করবে যাতে সবাই তার উপর রাগান্বিত হয়। সে বেছে বেছে একটা সাদা রঙের ওভারসাইজ লেডিস টি শার্ট আর লেডিস প্যান্ট পরে নিল। চুলগুলো ছাড়াই রাখলো, চিরুনি অবধি লাগালো না চুলে। হাতে একটা কালো রঙের ব্রেসলেট পরে নিল, গিটারের ব্যাগটা কাঁধে নিল। এরপর সাজানের সামনে গিয়ে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশের টেবিলে থাকা পানির বোতলটা ক্যাপ খুলে বোতলের অর্ধেক পানি ঢেলে দিল সাজানের মুখে। হুট করে মুখে পানি পড়ায় সাজান লাফ দিয়ে উঠে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। সে কি ভুলক্রমে বৃষ্টির কবলে পড়লো নাকি? দু হাতে চোখ কষলে আশেপাশে তাকালো সে। সম্মুখে গম্ভীর মুখশ্রীতে তাজরিনকে বসে থাকতে দেখল। তাজরিনের হাতে পানির বোতল দেখে সে বুঝে গেল ঘটনা কি। তবে সে আর এই বিষয় নিয়ে কোনো রূপ বাক্য বিনিময় করল না, বরং দু হাত দিয়ে মুখের পানি মুছে শার্টের কলারটা ঝাড়িয়ে নিয়ে চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করে তাজরিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি রেডি? তাজরিন গম্ভীর মুখে সরু দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল,
সাজান বিছানা থেকে উঠতে উঠতে বলল, চলো তাহলে। আপনি ভেবেচিন্তে পা বাড়িয়েছেন তো? আগে আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি, আপনি যে সংসারের স্বপ্ন দেখেছেন সেটা কেবল স্বপ্নই থেকে যাবে। তাজরিন সংসার করতে জানে না। সাজান থেমে গেল, তবে পিছু ফিরে তাজরিনের মুখশ্রী দেখার প্রয়োজন বোধ করল না। সে সেভাবে দাঁড়িয়ে থেকেই ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে বলল, আমি না ভেবেই কোনো কাজ করি না, তবে বিলিভ মি, তোমার ক্ষেত্রে আমি অনেক ভেবেছি। নিজের অনুভূতি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরেই আমি পা বাড়িয়েছি তোমার দিকে। তুমি আমার কাছে মোটেও কোনো হেলাফেলার বস্তু নাও যে না ভেবেই হুটহাট জড়িয়ে নেব নিজের সাথে। স্বপ্ন সত্যি হয় নাকি স্বপ্নই থেকে যায় তা তো ভবিষ্যতেই বোঝা যাবে। আর রইল কথা সংসার না করতে না জানার, ওসব ব্যাপার না, ওটা আমিও খুব একটা জানি না। তাই দুজন অনভিজ্ঞ মানুষ মিলেমিশে একটা আধভাঙা সংসার গড়ে তুলতে পারবো বলেই আশা রাখছি। তুমি ভেবেই নিতে পারো সে আশা পূরণ হবে না, তবে চেষ্টা করতে দোষ কোথায়? তাজরিন থমথমে মুখে সাজানের দিকে তাকিয়ে শ্রবণ করলো পুরো কথাটায়। এরপর উঠে গিয়ে সাজানের সামনে দাঁড়িয়ে নিজের দিকে ইশারা করে বলল, এই যে দেখুন, আমি টি শার্ট পরে যাচ্ছি, আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই? তাজরিনের বাচ্চামো কথা শুনে এবার শব্দ করে হেসে দিল সাজান। সেদিকে কড়া দৃষ্টিপাত করলো তাজরিন। সাজান অনেক কষ্টে হাসি থামিয়ে মুখটাকে সিরিয়াস করে বেশ গম্ভীর স্বরে বলল, তোমাকে আমি তোমার পোশাকে জাতপাত রূপ এগুলো দেখে ভালোবাসিনি ফায়ারহার্ট। তোমাকে যেদিন প্রথম দেখেছি আমার মনে পড়েছে না তুমি শাড়ি পরিহিতা ছিলে নাকি থ্রি পিস। আই থিঙ্ক এভাবেই দেখেছিলাম। তাহলে তুমিটাকে বদলে আমি কি করে এখন সমাজের মানুষের ভয়ে আলাদা মুখোশ পরিয়ে রাখি তোমায়? আমি কিভাবে তোমার স্বকীয়তা ক্ষুণ্ণ করি? তুমি যেটাতে কমফোর্ট ফিল করো সেটাই পড়ো। আই হ্যাভ নো প্রবলেম। তাজরিনের কপালের ভাঁজগুলো সোজা হতে এলো। সে এবার ইতস্তত করে বলল, আপনার পরিবার? তাকে থামিয়ে দিয়ে সাজান ব্যগ্র কণ্ঠে বলল, বিয়েটা নিশ্চয়ই পরিবারকে করনি। কিন্তু সাজানা হাত গড়িতে সময় দেখতে দেখতে বলল, কোনো ভয় নেই, লেট হয়ে যাচ্ছে আমাদের। ব্যাগ কোথায় তোমার? আগত্তা ফোঁস করে শ্বাস ফেলে তাজরিন হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল একটা লাগেজ আর তার উপর রাখা একটা ব্যাগ। সাজান সেদিকে এগিয়ে গিয়ে লাগেজ আর ব্যাগটা হাতে নিয়ে সামনে যেতে যেতে বলল, কি হলো, চলো। তাজরিন হাঁটতে হাঁটতে চোখ বুলিয়ে দেখে নিল নিজের রুম, আশেপাশের রুম, বেলকনি, রান্নাঘর। স্মৃতিতে মোড়ানো বাড়িটা চোখ ভরে দেখে নিল সে। এই বাড়িটা ওদের তিন বান্ধবীর হাসি কান্নার সাক্ষী। একসময় যেই বাড়িটায় তিনজনের আড্ডা হাসিতে মুখরিত থাকতো, তা এখন থেকে সম্পূর্ণ নিস্তব্ধতার চাদরে মোড়ানো থাকবে। তাজরিন জানে না তার গন্তব্য ঠিক কোথায়। তার আর সাজানের সংসারের স্থায়িত্বকাল ঠিক কতদিনের। সে সংসারটা করবে না এটা তো ঠিক করেই নিয়েছে। শুধুমাত্র সাজানের জোর করে বিয়ে করার প্রতিশোধ নিতেই তার সাথে যাওয়া। সে যদি ফিরে আসে তবে এখানে উঠবে বলে ঠিক করলো মনে মনে। অবশেষে তাজরিন সাজান এলো নিজেদের গন্তব্যে। তাজরিন মাথা উঁচু করে দেখল 7 তলা একটা বাসা। সাজান লিফটে উঠে 5 বাটনে চাপ দিল। তাজরিন গম্ভীর মুখে 8 চোখে সাপটাই পরখ করলো, তবে কোনো প্রশ্ন করলো না। নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে এসে সাজান ফ্ল্যাটের তালা খুলে ভিতরে প্রবেশ করে ব্যাগ আর লাগেজটা রেখে হাস্যোজ্জ্বল মুখে তাজরিনের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম টু ইয়োর হোম মিসেস তাজরিন। ভুরুকুচকে আশেপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। এখানে সে আর সাজান ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি নেই। মনের তৈরি হওয়া তীব্র কৌতূহল থেকে সে জিজ্ঞেস করেই ফেলল, এখানে আর কেউ থাকে না? আর কেউ বলতে কাকে বা কাদের বোঝাতে চাচ্ছে তাজরিন? তা ঠিক বুঝে গেল সাজান। তার মুখশ্রী এবার থমথমে হয়ে এলো। সে ছোট্ট করে জবাব দিল, না। তাজরিন ভুরুকুচকে অবাক জিজ্ঞেস করলো, তাহলে আপনার পরিবার? সাজান গম্ভীর মুখে বলল, এখানে আমি একাই থাকি এবং এবার থেকে তুমিও আমার সাথে এখানেই থাকবে। যার সাথে তোমার বিয়ে হয়েছে তার দিকে নজর দিলেই ভালো। বাকি কে কোথায় আছে তা জানার প্রয়োজন মনে করছি না। তাজরিন রুড স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল সাজানের চোখের দিকে তাকিয়ে। ছেলেটার চোখে স্পষ্ট কষ্টের ছাপ। গল্প তো কিছু একটা আছেই এখানে, তবে সেটা কি তা এখনই জানা যাবে না। হয়তো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। আবার ভাবল, সে এত কেন ভাবছে? সাজানের পরিবার চলে যাক, তাতে তার কি? সে তো আর সত্যিকারের সংসার করতে আসেনি। সে আশেপাশে তাকে পর্যবেক্ষণ করতে করতেই সামনে এগিয়ে এলো।
ফ্ল্যাটটা বেশ বড় এবং আভিজাত্যে ভরপুর। একটা ড্রয়িং রুম, একটা কিচেন আর 3টা বেডরুম দেখা যাচ্ছে, তবে একটা বেডরুম ব্যতীত অন্যগুলোতে তালা দেয়া। সবকিছু পর্যবেক্ষণ করে তাজরিন বুঝতে পারল এখানে সত্যি আর কেউ থাকে না, থাকে শুধু এই অভদ্র লোক। তাদের আসতে আসতে রাত হয়ে গিয়েছে। তাজরিন হনহন করে বেডরুমে গিয়ে ফোন নিয়ে বসে পড়ল। উদ্দেশ্য মেসেজে সবটা আনভিশাকে জানানো। সাজানো তার পিছু পিছু এসে তার থেকে একটা দূরত্বে বসে জিজ্ঞেস করলো, রাতে কি খাবে তুমি? তাজরিন ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে জিজ্ঞেস করলো, কেন, আপনি রান্না করবেন? সাজান থতমত খেয়ে বলল, না, আমি রান্না কেন করবো, অর্ডার দিয়ে দিতাম। আমি বাইরের খাবার খেতে পারি না। ডাহা একটা মিথ্যে কথা বলে বেশ সাবলীলভাবে বসে রইল তাজরিন। সাজান এবার ভাবনায় পড়ে গেল, বাসার রান্না যিনি করেন তিনি আসবেন কাল, কিন্তু কাল অবধি কি তারা উপোস থাকবে? সে বেশ ভেবে চিনতে বলল, আস্তে দাঁড়াও, আমি সিয়ানকে বলি আন্টির রান্না করা খাবার নিয়ে আসতে। এই কথাটার জন্য তাজরিন সারাগে আগুন ধরিয়ে দিল। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে এক ঝটকায় সাজানের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কেন, বিয়ে করেছেন অথচ বউকে রান্না করে খাওয়ানোর মুরদ নেই? সাজান সূক্ষ্ম ঢক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, আমি কিভাবে? আমি মানে রান্না? কি বলছো? কথা কানে যায় না? মানেটা খুব সোজা, এই মুহূর্তে আপনি রান্না করবেন, না হলে আমি সোজা বেরিয়ে যেখান থেকে এসেছি সেখানে চলে যাব। বলেই ঝটকা মেরে সাজানের কলার ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে বসলো তাজরিন। সাজান থতমত খেয়ে ভাবতে বসলো, সে কিভাবে রান্না করবে? আর কি রান্না করবে? এতদিন তো বুয়া রান্না করে দিয়ে যেতেন, সেটাই খেত সে, না হলে বাইরে থেকে অর্ডার করে খাবার এনে খেত। ইচ্ছে না হলে খেত না। তবে এখন বিষয়টা ভিন্ন, এখন তো সে একা নেই। অনেক ভেবেচিন্তে সে গেল কিচেনে। তাজরিন সেদিকে তাকে ব্রক্ষ হাসি দিল, বিড়বিড় করে বলল, দেখো আবার বিয়ে করা কত মজা, শালা অসভ্য কোথাকার। তাজরিন উঠে দাঁড়িয়ে রুমের এদিক ওদিক দৃষ্টি ঘোরালো। বন্ধ দরজাটা বোধহয় ওয়াশরুম ভাবতেই সে চলে গেল সেদিকে। তার ধারণা ঠিক হওয়াতে মুখে কিছুটা হাসি ফুটল। সে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। এদিকে সাজান বেশ ভাবনা চিন্তা করে ডিসিশন নিল নুডলস বানাবে। এটা ছাড়া তো তেমন কিছু পারে না। ব্যাস, যেভাবে সেই কাজ। শার্টের হাতা কোণে অবধি গুটিয়ে নিয়ে সে চুলে পানি বসালো। পানিটা গরম হতেই প্যাকেট থেকে তাতে নুডলস দিয়ে দিল। প্রয়োজনীয় উপকরণ দিয়ে বেশ দ্রুত সে নুডলস বানিয়ে নিল। নুডলস বানানো হয়ে যেতে সে সেটার ওপর টমেটো সস দিয়ে মনোযোগের সহিত একটা লাভ শেপ বানিয়ে নিল। এরপর সেটা নিয়ে এগিয়ে গেল নিজের রুমে। তাজরিন ততক্ষণে ফ্রেশ হয়ে এসে পুনরায় ফোন নিয়ে বসে আছে। সাজান এসে তার সামনে নুডলসের বাটি রাখতেই সে ভুরু কুঁচকে সেদিকে তাকালো। অদ্ভুত স্বরে জিজ্ঞেস করল, নুডলস? সাজান উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হ্যাঁ, এটা আমি অনেক ভালো বানাতে পারি। সরি, আমি নুডলস খেতে পারি না। নুডলস খেলে আমার অ্যাসিডিটি হয়। সাজানের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তেই অনামিষার আধার নেমে এলো। তাহলে এখন কি করবে? অন্য কিছু বানাতে চেষ্টা সে করতেই পারে, তবে সেটা খাওয়ার যোগ্য অবশ্যই হবে না। তাহলে এখন উপায়? সাজানের ভাবুক মুখের দিকে তাকিয়ে তাজরিন হাত থেকে ফোনটা বিছানার পর রেখে নুডলসের বাটিটা হাতে নিয়ে এক চামচ নুডলস মুখে দিতে দিতে বলল, আজকের জন্য ম্যানেজ করে নিচ্ছি, তবে কাল থেকে যেন আর নুডলস রান্না না হয়। সাজান চিন্তিত স্বরে বলল, কিন্তু তোমার অ্যাসিডিটি? তাজরিন নুডলস চিবোতে চিবোতে বলল, ব্যাপার না, একদিন খেলে কিছু হবে না। সাজান এবার আগ্রহী চোখে তাকে তাজরিনের খাওয়া দেখলো। উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে নুডলস? তাজরিন খেতে খেতে জবাব দিল, নট ব্যাড, মানে কোনো রকম খাওয়ার যোগ্য। পুনরায় সাজানের মুখশ্রীর আধার নেমে এলো। সে এতদিন জানতো নুডলস আর কফিটা সে ভালোই বানায়, তবে আজ এসে জানলো নুডলস কোনো রকম বানায়। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।